ফিনান্সিয়াল যে স্যালারি রিকোয়ারমেন্টস আছে সেটা কিন্তু আরো কঠিন করা হয়েছে। যেরকম আপনি যদি গাছ কেটে ফেলেন নিচে থেকে, কেটে ফেলে পরে যদি আপনি উপরের দিকে পানি দেন তাহলে তো কোনো কাজ হবে না। অতএব আপনি মেন জব যদি না করেন তাহলে অ্যাডিশনাল জব আপনি করতে পারেন না, ব্রিচ হবে। আমি আমি আই আন্ডারস্ট্যান্ড যে আপনি তো কিভাবে চলবেন, কিভাবে বাঁচবেন, কিছু তো একটা করতে হবে, তাই না? কারণ আমি যদি আপনার বলি যে গো হেড, ক্যারি অন, ধরা পড়লেন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি কাডেল করে দেবে এবং আপনাকে 6 days লেটারও দেওয়া হবে। আমি গত বছরের এই জুলাই এর দিকে আপনার নিউ রুলস আসার আগে switch করি। জি বলুন। তো জি। আমার নার্সিং অক্সিলিয়ারিতে আমি সুইচ করি গত বছরে। তো আমার এখন মে মাস চলে যাচ্ছে, প্রায় আমার 1 বছর হয়ে গেছে। এর মধ্যে আমার কোম্পানিও রিবক আপনার আমার 3 বছরের ভিসা নিয়েছিলাম। আমার কোনো কার্টেলমেন্ট এখনো আসেনি। তো আমি কি ভাইয়া ধরেন ওই যদি রেস্টুরেন্টে কেয়ার ছাড়া অন্য কোনো সেক্টরে সুইচ করতে চাই, তাহলে আমি কি ওই হাইয়ার স্কিলডে সুইচ করতে হবে? এন্ড আমার সুইচ করতে কি কোনো সমস্যা হবে? আর আমি তো কোনো কার্টেলমেন্ট আসেনি, আমার কোম্পানি কাজ দেয়নি। তো আমি তো সাপ্লিমেন্টারি 20 আওয়ার্স করতেছি। এগুলো কি আইএলআর এ কোনো এফেক্ট করবে? আমি যদি নেক্সট টাইমের জন্য ধরেন কস্ট নেই, এই টাইম সবকিছু কি কাউন্ট হবে? ধন্যবাদ। আপনার সিনিয়রিটিটা আমি একটু রিভাইজ করে নিই। যেটা হচ্ছে যে আপনি স্কিল ওয়ার্কারে এসেছেন কেয়ার ভিসায়। আসার পর থেকে আপনার কাজ দেওয়া হয়নি। দ্যাট মিনস আপনি এমপ্লয়মেন্টে নাই এবং আপনার কোনো স্যালারিও নাই। যে কারণে আপনি কিন্তু ব্রিচে আসছেন। প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে অ্যাডিশনাল জবের ব্যাপারটা কি? অ্যাডিশনাল জব আপনি করতে পারবেন, এমপ্লয়মেন্ট নিতে পারবেন। কিন্তু সাবজেক্ট টু যে আপনার যে মেইন জব আছে সেটা আপনি কমপ্লায়েন্স করছেন। সেটার যে নিয়ম আছে, যে আওয়ার্স আছে সেগুলো আপনি রেগুলার যাচ্ছেন, বেতন নিচ্ছেন এবং ট্যাক্স পে করছেন। তারপরে যে আপনি অ্যাডিশনাল জব করছেন। এখন দেখা যাচ্ছে যে আপনি আপনার মেইন জবই করছেন না। না করে আপনি অ্যাডিশনাল জব করছেন। এটা তো আসলে আপনি ব্রিচ করছেন। ব্রিচ হয়ে যাচ্ছে আপনার অনিচ্ছাকৃতভাবে। যেরকম আপনি যদি গাছ কেটে ফেলেন নিচে থেকে, কেটে ফেলে পরে যদি আপনি উপরের দিকে পানি দেন তাহলে তো কোনো কাজ হবে না। তা আপনি গাছ কেটে ফেলা মানে কি আপনি ট্যাক্স দিচ্ছেন না, আপনার এমপ্লয়ার আপনাকে জব দিচ্ছে না, আপনাকে ডিপ্রাইভ করছে। সেটা আপনার ফল্টেই হোক কিংবা তাদের ফল্টেই হোক। যার ফল্টেই হোক কিংবা যার কারণেই হোক না কেন। এটা হচ্ছে অতএব গাছ কেটে ফেলছেন। এখন আপনি কি করছেন? উপরে আপনি পানি ঢেলছেন। কি পানিটা কি? অ্যাডিশনাল জব করছেন। অবশ্য আপনার তো সারভাইভ করতে হবে কোনো না কোনোভাবে। অতএব আপনি মেইন জব যদি না করেন তাহলে অ্যাডিশনাল জব আপনি করতে পারেন না, ব্রিচ হবে। প্রথম ২ টা ব্রিচ হচ্ছে। একটা হচ্ছে আপনি মেইন জব করছেন না, করতে পারছেন না, দেয়া হচ্ছে না। এটা হোয়াট এভার ইট ইজ, এটা ব্রিচই। এটা আইন ভঙ্গ হচ্ছে। ইমিগ্রেশন রুলস ভঙ্গ হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে আপনি এখানে ব্রিচ করে আবার আপনি অ্যাডিশনাল জব করছেন। নিয়ম হচ্ছে যে এইটে কন্টিনিউ করে, ফুল টাইম করে, কসের যে আওয়ার্স আছে সেটা করে তারপরে ওইটা করবেন। ওখানে যে করছেন। আমি আমি আই আন্ডারস্ট্যান্ড যে আপনি তো কিভাবে চলবেন, কিভাবে বাঁচবেন, কিছু তো একটা করতে হবে, তাই না? এখন এখন হোম অফিস তো এগুলো আবার শুনবে না। তো যে কারণে আপনাকে বলবো যেভাবে সারভাইভ করছেন দিস ইজ আপ টু ইউ, কিন্তু আমার কাছে এটা অ্যাডভাইজেবল না। কারণ আমি যদি আপনার বলি যে গো হেড, ক্যারি অন, ধরা পড়লেন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি কাডেল করে দেবে এবং আপনাকে 6 days লেটারও দেওয়া হবে না। তো যে কারণে আপনাকে এখন আপনার কি করবেন? যে কারণে বাধ্য হয়ে ব্রিচ করছেন। তো এখন আপনি চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে চলে যেতে পারেন। এটা আপনার জন্য একটা অপশন আছে এবং সেটাই বেস্ট অপশন। সেটার জন্য আপনি চেষ্টা করতে পারেন। আর কথা হচ্ছে যে এখন আপনি এইভাবে বেতন দিচ্ছেন না মেইন জবে, তাহলে কি এইভাবে ৫ বছর পরে অ্যাডিশনাল জব আপনি কন্টিনিউ করলেন, তাহলে আইলার এর জন্য অ্যাপ্লিকেশন করলে তাহলে কি আপনাকে আইলার দিয়ে দেবে? কোশ্চেন হচ্ছে এখানে। আনসার ইজ নো ওয়ে। কোনোভাবেই কিন্তু আপনাকে আইলার দেয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন আইলার দেয়া হবে না? রিসেন্টলি কিন্তু এই আপনার এপ্রিল মাসে একটা চেঞ্জ আসছে যে এই ফিন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস এর উপরে, এবং আমি গত সপ্তাহের মধ্যে এটার উপর আপডেট দিয়েছিলাম যে স্কিল ওয়ার্কারের যে ফিন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস, ফিন্যান্সিয়াল যে স্যালারি রিকোয়ারমেন্টস আছে সেটা কিন্তু আরো কঠিন করা হয়েছে। কঠিন কিভাবে করা হয়েছে? যে প্রত্যেক মাসে মাসে যে বেতনটা, সে বেতনটা তাদেরকে দিতে হবে। তাদের ব্যাংকে এটা রিফ্লেক্ট করতে হবে। ৩ মাসে তাদের ইন এভারেজে তাদের বেতনটা যেন তাদের স্যালারির সঙ্গে ম্যাচ করে। তার মানে তাদের যে স্যালারি থাকবে সেই স্যালারির দিয়ে যদি আপনি ১২ দিয়ে তাকে ভাগ দেন, যেটা আসবে সেটার যে নেট ট্যাক্স দেওয়ার পরে সেটা তার ব্যাংকের অ্যাকাউন্টে যেতে হবে।
কারণ ইন এভারেজ সারা বছর পরে যে একটা অ্যামাউন্ট হয়ে গেলে হবে না, প্রত্যেক মাসে মাসে কিন্তু এটা রিফ্লেক্ট করতে হবে, তাদের বেতনটা দিতে হবে। এটা কিন্তু এমপ্লয়ারদেরকে কঠিন আইন করে দেওয়া হয়েছে। এই স্কিল ওয়ার্কারের নতুন আইন হচ্ছে যে এই স্যালারি যে রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু পে রিকোয়ারমেন্ট আছে, এটা কিন্তু অবশ্যই আপনার তাদেরকে মানতে হবে। যদি না মানে তাহলে কিন্তু তাদের ইন ফিউচার এই আপনার যে ইয়েটা আছে কি এর নাম আপনার যে আইলার, এটা রিফিউজ হয়ে যাবে। আরেকটা জিনিস জানবেন, তারা কিন্তু এটা কনস্ট্যান্টলি কিন্তু তারা রিভিউ করতে পারে। এইচএমআর এর সঙ্গে হোম অফিসে কিন্তু একেবারে লিঙ্ক করে দেওয়া আছে। আপনার নাম, ডেট অফ বার্থ দিয়ে এইচএমআরসিতে যেয়ে তারা দেখতে পারবে যে আপনি ফুল টাইম জব করছেন কিনা এবং আপনার যে স্যালারি অনুযায়ী আপনি ট্যাক্স দিচ্ছেন কিনা। তাহলে কিন্তু তারা বুঝে যাবে যে আপনার স্যালারি আপনি নিচ্ছেন না কিংবা ওখানে কাজ করছেন না। এটা কিন্তু তারা ইনস্ট্যান্টলি এটা দেখতে পাবে এবং তারা কিন্তু এটা চেক করবে। আর আইলার সময় যে জিনিসটা দেখবে, লাস্ট 12 মান্থে তারা কিন্তু আপনার ট্যাক্স দেওয়া হয়েছে কিনা এটা ইনস্ট্যান্টলি কেস ওয়ার্কারকে কিন্তু এটা আপনার চেক করতে হবে। এটা 22nd of July 2025 এই নতুন আইনটা হয়েছে যে কেস ওয়ার্কার যখন আইলার অ্যাপ্লিকেশন পাবে অন দ্য বেসিস অফ স্কিল ওয়ার্কার, তারা দেখবে যে অ্যাটলিস্ট 12 মান্থের তাদের যে এইচএমআরসি ট্যাক্স দেওয়া হয়েছে কিনা। অতএব ভবিষ্যতে আইলার অ্যাপ্লিকেশনের সময় এই যে ট্যাক্স দেওয়ার বিষয়টা কিন্তু সিরিয়াসলি তারা দেখবে এবং সেক্ষেত্রে নন কমপ্লায়েন্স থাকলে আইলার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে না। ধন্যবাদ।